ফিলিস্তিনি ছদ্মবেশে শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা ইসরায়েলি বাহিনীর। নিহত 2 শতাধিক, 4 জিম্মি উদ্ধার, বাকিদের উদ্ধার নিয়ে অনিশ্চয়তা। সন্ধ্যায় নয়াদিল্লিতে নরেন্দ্র মোদী ও ভারতের নতুন সরকারের শপথ। উপস্থিত থাকবেন সার্ক নেতারা। মন্ত্রিসভা হতে পারে 80 সদস্যের। প্রতিবেশী 2 কোরিয়ার মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। আবর্জনা ভর্তি বেলুনের জবাবে সীমান্তে লাউডস্পিকার প্রোপাগান্ডা ছড়াচ্ছে সিওল। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ছদ্মবেশ নিয়ে গাজায় নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দুর্ধর্ষ অভিযানে 4 জিম্মি উদ্ধারের বড় সাফল্য হিসেবে দেখছে ইসরায়েলি সেনারা। তবে অভিযানের সময় বেশ কয়েকজন জিম্মির প্রাণও গেছে বলে দাবি করেছে হামাস। সামরিক শাখা কাসেম ব্রিগেডের হুঁশিয়ারি, এই ধরনের হামলায় বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে হবে বন্দী ইসরায়েলিদের। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা নেই, ধার ধারে না আন্তর্জাতিক চাপের। গাজায় নির্মমতা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। তেল আবিবের সাম্প্রতিক আগ্রাসনের কেন্দ্র মধ্য গাজার নুসাইরাত ক্যাম্প। অঞ্চলটি থেকে পদাতিক বাহিনী সরে যাওয়ার পর বেরিয়ে আসছে ভয়াবহ ক্ষতের চিহ্ন। আইডিএফ, ইসরায়েলি সিকিউরিটি এজেন্সি ও ইসরায়েল পুলিশের যৌথ অভিযানে 4 জিম্মি উদ্ধারকে বড় সাফল্য হিসেবে দেখছে তেল আবিব। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ছদ্মবেশে হামলা চালায় ইসরায়েলিরা। কিছু আসবাব নিয়ে ট্রাকে করে ইসরায়েলি সেনাদের একটি ইউনিট পৌঁছায় নুসাইরাত ক্যাম্পে। সেখান থেকেই ছোড়ে বোমা। এ ধরনের অভিযান বিপজ্জনক পরিস্থিতিতে ফেলছে জিম্মিদের, এমন দাবি হামাসের। ইসরায়েলের হামলায় কয়েকজন বন্দীর মৃত্যুর কথাও জানিয়েছে। মধ্য গাজায় আল নুসেইরাতে ইসরায়েলি সেনারা যা করেছে তা অপরাধ। হামলায় সবার আগে আক্রান্ত হয়েছে তাদের নিজেদের নাগরিকরাই। ভয়াবহ হামলা চালিয়ে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে, তবে কয়েকজন জিম্মি নিহতও হয়েছে। এ ধরনের অভিযান শত্রুপক্ষের জিম্মিদের জন্য বড় হুমকি। বাকি জিম্মিদের মুক্তি না দিলে জোরালো অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েল হামাসের বিরুদ্ধে স্মরণীয় একটি উদ্ধার অভিযান চালিয়েছে। সর্বোচ্চ সাহসিকতা দেখিয়েছে সেনারা। সব জিম্মিকে উদ্ধারে অঙ্গীকারাবদ্ধ আমরা। হামাস যদি জিম্মিদের মুক্তি না দেয়, তাদের ফিরিয়ে আনতে যা প্রয়োজন করব। নুসেইরাতে ইসরায়েলি বাহিনীর অভিযানে 17 হামাস যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি তেল আবিবের। তবে তা অস্বীকার করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। আগ্রাসনের 8 মাস পর একসাথে 4 জিম্মিকে উদ্ধারের পর কিছুটা হলেও স্বস্তিতে নেতানিয়াহু সরকার। গাজা জুড়ে দীর্ঘদিন ধ্বংসযজ্ঞ চালিয়েও জিম্মিদের হদিস না পাওয়ায় তাদের জীবিত থাকা নিয়েই ছিল শঙ্কা। এখন বাকিদের ফিরে পেতে আশায় বুক বেঁধেছেন স্বজনরা। যুদ্ধবিরতির বিনিময়ে হলেও দ্রুত জিম্মিদের মুক্তির দাবি আরও জোরালো হচ্ছে ইসরায়েলে। হামাসের কাছে এখনও বন্দী 70 জন জিম্মি। গাজার নুসেরাত ক্যাম্পে ছদ্মবেশ নিয়ে শুরু করা অভিযানে উদ্ধার হন 4 জিম্মি, নোয়া আরগামানি, আলমক মিরজান, আন্দ্রি কোজলভ ও সলোমি জিফ। এরই মধ্যে স্বজনদের কাছে ফিরেছেন তারা। গাজায় ইসরায়েল নির্বিচার বর্বরতা চালালেও জিম্মি উদ্ধারে খুব একটা সফলতা পাচ্ছিল না। শনিবারের আগে 2 দফায় জীবিত উদ্ধার করতে পেরেছিল মাত্র 3 জনকে। উপত্যকার এমন কোনো স্থান বাকি নেই যেখানে অভিযান চালায়নি ইসরায়েলি সেনারা। এরপরও জিম্মি উদ্ধারে এমন ব্যর্থতায় তাদের জীবিত থাকা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। গাজা থেকে 4 জিম্মি সুস্থভাবে বাড়ি ফেরায় এখন বাকিদের স্বজনরাও আশায় বুক বেঁধেছেন। তবে তারা বেঁচে আছে কিনা তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা কাটেনি। আর তাই যুদ্ধবিরতির বিনিময়ে হলেও দ্রুত অন্যদের মুক্ত করার দাবি সাধারণ ইসরায়েলিদের। আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে আরও শতাধিক মানুষ এখনো জিম্মি। তাদের দ্রুত ফেরাতে সরকারকে আহ্বান জানাবো সব ধরনের পদক্ষেপ নেয়ার। আমরা চাই তারাও পরিবারের কাছে আসুক, আমরা তখন উৎসবে মাতব। আমার স্বপ্ন অবশেষে সত্যি হলো। আশা করছি বাকি যারা তাদের পরিবারের সদস্যদের অপেক্ষায় আছে তাদের স্বপ্নও পূরণ হবে। দেশ এবং দেশের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। ইসরায়েলিরা ঐক্যবদ্ধ হয়ে জয় ছিনিয়ে আনবে।
জিম্মি উদ্ধারে ব্যর্থতার অভিযোগে সাধারণ ইসরায়েলিদের লাগাতার বিক্ষোভে ব্যাপক চাপে থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন পেলেন কিছুটা স্বস্তি। গাজায় চলমান আগ্রাসনে এটিকেই এখন পর্যন্ত তেল আবিবের সবচেয়ে বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে। ইসরায়েল বলছে ৭ অক্টোবর সুপারনোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে 4 জনকে জিম্মি করা হয়েছিল। সেদিন ২৫০-র বেশি ইসরায়েলিকে জিম্মি করে হামাস যোদ্ধারা, যার মধ্যে ১০৫ জনকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা। বর্তমানে জিম্মির সংখ্যা ১১৬। ধারণা করা হয় এর মধ্যে ৪১ জন মৃত। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের নারকীয় হামলায় প্রাণহানি দাঁড়িয়েছে ২৭৪ জনে, আহত ৪ শতাধিক। গাজার মিডিয়া অফিস জানিয়েছে এ তথ্য। ইসরায়েলি সেনাদের ভয়াবহ তাণ্ডবে বিধ্বস্ত বহু ভবন। স্বেচ্ছাসেবী সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে হাসপাতালগুলোয় অব্যাহত মানবেতর পরিস্থিতি। শত শত আহতের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নেই। বেঁচে যাওয়া বাসিন্দাদের অনেকেই আবারও ছাড়ছে এলাকাটি। নুসেইরাত ক্যাম্পে হামলার ঘটনাকে ম্যাসাকার বলে আখ্যা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল, জানিয়েছেন তীব্র নিন্দা। গাজায় যুদ্ধবন্ধের দাবিতে স্লোগানে মুখরিত হল হোয়াইট হাউস এলাকা। ওয়াশিংটনের বিশাল প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় হাজারো আন্দোলনকারীরা। শনিবার বেশ কয়েকটি সামাজিক সংগঠনের উদ্যোগে পালিত হয় এই বিক্ষোভ। এ সময় ইসরায়েল বিরোধী বিভিন্ন ব্যানার ও পোস্টার দেখা যায় বিক্ষোভকারীদের। ফিলিস্তিনের পতাকা হাতে পুরো এলাকা প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা। তাদের দাবি অবিলম্বে গাজায় বন্ধ করতে হবে আগ্রাসন। নেতানিয়াহু সরকারকে সহায়তা করায় মার্কিন প্রশাসনের তীব্র নিন্দা করে আন্দোলনকারীরা। ইসরায়েলকে অর্থ সহায়তা বন্ধের দাবি জানায় তারা। নেতানিয়াহু ও বাইডেনকে খুনি বলেও আখ্যা দিয়েছেন ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। টানা তৃতীয় মেয়াদে আজ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। সন্ধ্যায় শপথ গ্রহণ করবেন তিনি এবং তার মন্ত্রিসভার সদস্যরা। স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ থেকে ৮টার মধ্যে হবে এই অভিষেক অনুষ্ঠান। যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও মালদ্বীপের রাষ্ট্রপ্রধান সহ অংশ নেবেন বেশ কয়েকটি দেশের নেতারা। আমন্ত্রণ জানানো হয়েছে ৮,০০০ অতিথিকে। রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাষ্ট্রপতি ভবনের আশপাশে বন্ধ থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক। বিশাল এলাকাকে ঘোষণা করা হয়েছে নো ফ্লাই জোন হিসেবে। বিমানের পাশাপাশি ওড়ানো যাবে না ড্রোন বা ফানুসও। ভারতের নতুন মন্ত্রিসভার কলেবর হতে পারে ৭৮ থেকে ৮১ সদস্যের, এমন ইঙ্গিত দিয়েছে বিজেপির ঘনিষ্ঠ কয়েকটি সূত্র। আজ শপথ নিতে পারেন ৩০ জন। সরকার প্রধানের পাশাপাশি প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দফতরগুলোর দায়িত্বে থাকবে বিজেপির হাতে। মোদির মন্ত্রিসভায় জায়গা করে নিতে পারেন চন্দ্রবাবু নাইডুর দল, টিডিপির ৪ সদস্য। নীতিশ কুমারের জেডিইউ পেতে পারে ২টি পদ। দলটি থেকে প্রস্তাব করা হয়েছে ২ অভিজ্ঞ রাজনীতিবিদ লালন সিং ও রামনাথ ঠাকুরের নাম। টিডিপির ৩ সদস্যের নাম জানা গেছে। তারা হলেন রামমোহন নাইডু, হারিশ বালাযোগী ও দাগুমাল্লা প্রসাদ। শোনা যাচ্ছে স্পিকারের পদও চেয়েছে টিডিপি। ভারতীয় গণমাধ্যম বলছে ভোটের ফল প্রকাশের পর এনডিএ জোটের বৈঠকেই সিদ্ধান্ত হয় কারা কারা জায়গা পাচ্ছে নতুন মন্ত্রিসভায়। ভারতের অবিসংবাদিত নেতাদের তালিকায় এখন নরেন্দ্র মোদী। ২০১৪ সালে চমক লাগিয়ে যে সফলতা শুরু হয়েছিল সেই জনপ্রিয়তা একে একে পেছনে ফেলেছেন সবাইকে। মুসলিম বিদ্বেষ আর কৃষক আন্দোলনের মতো ইস্যুতে সমালোচনাও পিছু হটাতে পারেনি মোদীকে। টানা তৃতীয় মেয়াদে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রীর মসনদে। ২০১৪ সালে যখন প্রথমবারের মতো ক্ষমতায় আসেন তখন কে ভেবেছিল ভারতের রাজনীতির ইতিহাস বদলাতে যাচ্ছেন তিনি। নির্বাচনে হ্যাট্রিক জয় পেয়ে এবার স্পর্শ করলেন জওহরলাল নেহরুর রেকর্ড। এবারের লোকসভা নির্বাচনে গেরুয়া রং কিছুটা ফিকে হলেও শরিকদের নিয়ে ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এর আগে ২ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় গিয়েছিল বিজেপি। এবার ৪০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে প্রচার শুরু করলেও ফলাফলে বড় ধাক্কা খান মোদী। তবে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পান তার নেতৃত্বাধীন এনডিএ জোটের কল্যাণে। সব হিসাব নিকাশ মিলিয়ে এবারও প্রধানের দায়িত্বে থাকছেন মোদী। সমমনা দলগুলোকে নিয়ে এই জোট গঠনকেই মোদীর সফলতা হিসেবে দেখছেন ভক্ত সমর্থকরা। ধর্মনিরপেক্ষ দেশের নেতা নির্বাচিত হলেও ব্যক্তিজীবনে কট্টর হিন্দুত্ববাদী মোদী। টানা ২ মেয়াদে জড়িয়েছেন নানা বিতর্কে। ধর্মকে এজেন্ডা বানিয়ে করেছেন নির্বাচনী প্রচারণাও। গেল ১০ বছরে ধর্মভিত্তিক কট্টরপন্থা আর বিভাজনের নীতিতে সফল মোদী। অনেকেই বলছেন বিরোধী রাহুল গান্ধীর মরণ কামড় আর ধর্মীয় বিতর্কের জেরেই এবার নির্বাচনে ম্লান মোদী সাম্রাজ্য।
বেকারত্ব কিংবা কৃষক আন্দোলনের মতো বিতর্ক থাকলেও গেল 10 বছরে বহির্বিশ্বে ভারতের অবস্থানকে শক্তিশালী করার অন্যতম কারিগর নরেন্দ্র মোদী। বিশেষত সামরিক সক্ষমতার দিক থেকে ভারতকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তার শাসনামলে বেড়েছে পশ্চিমা বিনিয়োগ। G7, G20-র মতো ফোরামগুলোতে ক্রমে শক্তিশালী হয়েছে দিল্লির অবস্থান। 70-এর দশকে হিন্দুত্ববাদী রাজনীতিতে পথ চলা শুরু মোদীর। 2001 সাল থেকে টানা 4 বার নির্বাচিত হন গুজরাটের মুখ্যমন্ত্রী। 2014 সালে প্রথম লোকসভা নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেন। তাক লাগানো সে সাফল্যের ধারাবাহিকতা বজায় আছে এবারও। অনিক রহমান, যমুনা নিউজ। নীতিশ কুমারকে প্রধানমন্ত্রীর পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল ইন্ডিয়া জোট। জেডিইউ মুখপাত্রের এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন দলটির আরেক এমপি সঞ্জয় ঝা। বলেন, দলের পক্ষ থেকে এমন কিছুই জানানো হয়নি। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নিজেও এ বিষয়ে কিছুই জানেন না। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশের ঘনিষ্ঠ সঞ্জয় ঝাকে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। শুরুতেই প্রস্তাবের কথা প্রত্যাখ্যান করেন সঞ্জয়। একদিন আগেই জেডিইউ মুখপাত্র কেসি ত্যাগী দাবি করেন, কংগ্রেসের জোটে যোগ দিতে টোপ ফেলা হয়েছিল নীতিশের সামনে। প্রস্তাব দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী পদ দেওয়ার। দলের শীর্ষ পর্যায় থেকে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় বলেও জানিয়েছিলেন ত্যাগী। উদ্ভট সব পদক্ষেপের কারণে 2 কোরিয়ার সীমান্তে বেড়েই চলেছে উত্তেজনা। রোববার প্রতিবেশী ভূখণ্ডে আবারও আবর্জনা বোঝাই বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া। জবাবে সীমান্তে লাউড স্পিকারে পিয়ংইয়ং বিরোধী প্রোপাগান্ডা ছড়াচ্ছে সিউল। শঙ্কা 2 প্রতিবেশীর ছোটখাটো লড়াই এখনই না থামলে গড়াবে যুদ্ধ পরিস্থিতিতে। সপ্তাহখানেক বন্ধ থাকার পর রোববার দক্ষিণ কোরিয়ার আকাশে আবারও দেখা যায় উত্তর কোরিয়ার বেলুন। রাতভর রাজধানী সেউল সহ সীমান্ত এলাকাগুলোয় প্রবেশ করে একের পর এক আবর্জনা ভর্তি বেলুন। প্রতিবেশীর খ্যাপাটে আচরণের পাল্টা জবাব দিতে দেরি করেনি দক্ষিণ কোরিয়াও। ব্যবহার করলো পুরনো অস্ত্র লাউড স্পিকার। দেশটির জাতীয় প্রতিরক্ষা পরিষদই নিয়েছে এই সিদ্ধান্ত। উচ্চস্বরে বাজানো হচ্ছে কে-পপের গান আর বিভিন্ন কোরিয়ান ড্রামা। ছড়ানো হচ্ছে উত্তর কোরিয়া বিরোধী স্লোগান। বেলুন নিয়ে কয়েক সপ্তাহ ধরেই 2 কোরিয়ায় চলছে উত্তেজনা। নজরদারি বেলুন ও ড্রোন উড়ানোর প্রতিবাদে 2 দফা বেলুনের মাধ্যমে অত্যন্ত 15 টন আবর্জনা ও মলমূত্র দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে কিম জং উনের দেশ। সে সময় পিয়ংইয়ং ঘোষণা দিয়েছিল উস্কানি না দিলে বেলুন পাঠানো হবে না। তবে সপ্তাহ শেষে দক্ষিণ কোরিয়া থেকে প্রোপাগান্ডা লিফলেট বোঝাই বেলুন পাঠালে নতুনভাবে ছড়ায় উত্তেজনা। তারই জেরে অভিনব এ প্রতিবাদ। এই পরিস্থিতিতে 2 দেশই পরস্পরকে দিচ্ছে হুমকি হুঁশিয়ারি। বিশ্লেষকদের শঙ্কা, উদ্ভট কাণ্ড বন্ধ না হলে দেখা দিতে পারে যুদ্ধ পরিস্থিতি। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ইসরায়েলি হামলায় লেবাননে প্রাণ গেছে 2 জনের। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে দেশটির আইতারুন শহরে ভয়াবহ হামলা চালিয়েছে তেল আবিবের সেনারা। ইসরায়েলের ছোড়া মিসাইল আঘাত এনেছে একটি ক্যাফে ও একটি পেট্রোল স্টেশনে, যাতে প্রাণ গেছে ওই 2 বেসামরিক নাগরিকের। এদিকে এক বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে বেসামরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ তুলেছে হিজবুল্লাহ। তবে অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। হামলা চালানো হচ্ছে কেবল হিজবুল্লাহর স্থাপনাতে। নাটকীয়ভাবে কুয়া থেকে উদ্ধার হলো এক শিশু। সিরিয়ার ইদলিবে 4 ঘন্টা ধরে রুদ্ধশ্বাস অভিযান চালায় স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটস। উদ্ধারকারীরা জানিয়েছে দীর্ঘ সময় ভেতরে আটকা থাকলেও শিশুটি সুস্থ রয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে হাসপাতালে। বাবার আর্তচিৎকারে ভারী পরিবেশ। শিশু সন্তান খেলার ছলে পড়ে গেছে গভীর কুয়ায়। জীবিত পাওয়া যাবে কিনা সেটা নিয়েই সংশয়। শনিবার রাতে সিরিয়ার ইদলিব শহরের তেল আওয়ার গ্রামে হয় এই দুর্ঘটনা। খেলার সময় হঠাৎ কুয়ায় পড়ে যায় আজকের দিয়াব নামের শিশুটি। তার কান্না চিৎকার শুনতে পান অনেকে। দ্রুত খবর দেয়া হয় উদ্ধারকর্মীদের। রাতেই অভিযান শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটস। কিন্তু অন্ধকারের কারণে বারবারই পায় বাধা। বাড়তে থাকে দুশ্চিন্তা, সময়ের সাথেই ফুরিয়ে আসছে অক্সিজেন। দ্রুত শিশুটিকে উদ্ধার না করা গেলে মৃত্যু অনিবার্য। তাই পাইপের সাহায্যে সরবরাহ করা হচ্ছিল অক্সিজেন। 4 ঘন্টার বেশি সময় রুদ্ধশ্বাস অভিযান চালানোর পর আসে সাফল্য। কুয়া থেকে জীবিত উদ্ধার পায় দিয়াব। দ্রুত তাকে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। চিকিৎসকরা জানান বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের একটি পোস্ট ঘিরে চলছে তোলপাড়। পোস্টটিতে পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকে 1971-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গে তুলনা করা হয়। ক্যাপশনে লেখা ছিল, প্রত্যেক পাকিস্তানির উচিত হামদুর রহমান কমিশনের রিপোর্ট পড়ে জেনে নেয়া কে প্রকৃত বিশ্বাসঘাতক ছিলেন, জেনারেল ইয়াহিয়া নাকি শেখ মুজিবুর রহমান। আদিয়ালা কারাগারে অ্যাকাউন্টেবিলিটি কোর্টের শুনানি শেষে ইমরান খান জানিয়েছেন, ক্যাপশনের লেখাগুলো তার অনুমতি নিয়ে পোস্ট করা হলেও ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে তিনি কিছুই জানতেন না। এ সময় এর আগে শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। মেক্সিকোর উত্তরাঞ্চলে তীব্র খরায় জলাশয়ের পানি শুকিয়ে যাওয়ায় ভেসে উঠেছে হাজার হাজার মৃত মাছ। প্রয়োজনীয় অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে অন্যান্য জলজ প্রাণীও। চলতি মৌসুমে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে মেক্সিকো। লম্বা সময় ধরে তাপমাত্রা থাকছে 40 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এতে খরার কবলে পড়েছে দেশটির বেশিরভাগ এলাকা। এমনকি বড় জলাশয়গুলোতেও পানি কমে যাচ্ছে। মাছ ও জলজ প্রাণীর পাশাপাশি খরার প্রভাব পড়ছে কৃষিকাজেও। খাবার না পেয়ে মৃত্যু হয়েছে অনেক গবাদি পশুর। এদিকে বিভিন্ন জলাশয়ে মৃত মাছ ভেসে ওঠায় স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করছেন মেক্সিকোর স্বাস্থ্যকর্মীরা। গলিত মাছ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশেপাশের এলাকায়। আবর্জনা অপসারণে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে মৌমাছির উপরও। দিন দিন কমছে সংখ্যা। বিরূপ আবহাওয়া আর বনাঞ্চল কমে যাওয়ায় একদিকে ধ্বংস হচ্ছে মৌমাছির আবাসস্থল, ব্যাহত হচ্ছে বংশবিস্তার, তাই কমে যাচ্ছে মধু সংগ্রহের পরিমাণ। জীবনের তাগিদে নেপালের পাহাড়ি অঞ্চলে পেশা বদলে ফেলেছেন অনেক মৌয়াল। কাজের সন্ধানে অনেকেই পাড়ি জমিয়েছেন শহরে। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় 8 কিলোমিটার দূরে এই ছোট্ট পাহাড়ি গ্রাম, যেখানকার বেশিরভাগ বাসিন্দাই পেশায় মৌয়াল। ভৌগোলিক কারণে হিমালয়ের রানী মৌমাছির আনাগোনা সব থেকে বেশি এই এলাকাগুলোতেই। বংশ পরম্পরায় এই প্রাচীন জীবিকাই তাদের প্রধান পেশা। পাহাড়ের খাঁজে খাঁজে এভাবে মধুর চাক গড়ে তুলেছে মৌমাছির ঝাঁক। পুষ্টিগুণ সম্পন্ন মিষ্টি এই মধু সংগ্রহে ঝুঁকিও কম নয়। পাহাড়ের বাঁকে বাঁকে মৃত্যুফাত, এসব কিছু তুচ্ছ করে মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা। কিন্তু আগের মতো আর দেখা মিলছে না মৌমাছি চাকের, তাই কমেছে মধু আহরণের পরিমাণও। স্থানীয়দের দাবি, বনাঞ্চল কমে যাওয়ায় ধ্বংস হয়েছে মৌমাছিদের আবাসস্থল। এজন্য আগের মতো মধুও পাচ্ছেন না তারা। অনেকেই বাধ্য হয়ে পরিবর্তন করছেন পেশা, কেউ আবার পাড়ি জমিয়েছেন শহরে। আমাদের পূর্বপুরুষরা একটা ছোট গাছও কাটতে নিষেধ করতেন। তারা বলতেন, যেসব জায়গায় গাছের ছায়া থাকে না সেখানে মৌমাছিরা চাক বানায়। আর এখন আশেপাশে গরু খাওয়ার মতো ঘাসও নেই, এমনকি মৌমাছির সংখ্যাও কমে গেছে। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে কমে যাচ্ছে মৌমাছির বংশবিস্তার। অতিরিক্ত বৃষ্টি, অনাবৃষ্টি কিংবা অতিরিক্ত গরম নষ্ট করছে মৌমাছিদের স্বাস্থ্য, যার প্রভাব পড়ছে মধু উৎপাদনেও। সাধারণত মে মাসের মাঝামাঝি থেকেই মধু সংগ্রহের কাজ শুরু করি, তবে এ মাসে বৃষ্টি না হওয়ায় মধুর পরিমাণ কম। অনেকেই এই সিজনে কাজের জন্য অন্য জায়গায় গিয়েছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। গ্রামবাসী অনেক চিন্তিত। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও ধ্বংস হচ্ছে মৌমাছির আবাসস্থল। ভূমিধস, বন্যার মতো খারাপ আবহাওয়া মৌমাছির বাসস্থান নষ্ট করে। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে ফুলের পরাগায়নেও, যা মৌমাছির মধু উৎপাদন ক্ষমতা কমিয়ে দিচ্ছে। বিরূপ আবহাওয়ার কারণে পাহাড়ি অঞ্চলে জনবসতি কমে যাওয়ায় কমছে পাহাড়ি ফসলের আবাদও, যার কারণে এসব অঞ্চলে কমছে মৌমাছির সংখ্যা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডিসকে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।